এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আমরা আজকে একটি ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। যেহেতু সামনে ফুড এসআই পরীক্ষা রয়েছে এবং অন্যান্য পরীক্ষাগুলিও রয়েছে, আমাদের জন্য ম্যাথমেটিক্স করা জরুরি। কারণ কি, দেখবে ফুড এসআই পরীক্ষাতে সবচেয়ে বেশি পোর্শন ক্যারি করে ম্যাথমেটিক্স। তার যাদের যাদের দেখো সেই প্র্যাকটিস করেছো, তাদের শেষ মুহূর্তে একবার কি ঝালাই করে নাও, দেখো তোমরা কত অ্যান্সার করতে পারছো। দেখো প্রথম অঙ্ক আমাদের কি রয়েছে, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু 21 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার এবং এর ক্ষেত্রফল 875 সেন্টিমিটার স্কয়ার, তবে এখন সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? ট্রাপিজিয়াম একটা কি ফিগার রয়েছে, ট্রাপিজিয়াম ফিগার মানে পরিমিতির অঙ্ক। ট্রাপিজিয়াম ফিগারটা দেখতে কিরূপ? ট্রাপিজিয়াম ফিগার মেনলি দেখতে হলো এই রকমের ফিগার। তাহলে কি দেওয়া রয়েছে? এর ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে। টোটাল ট্রাপিজিয়ামের এরিয়া দেওয়া রয়েছে কত? 875 সেন্টিমিটার স্কয়ার এবং সমান্তরাল বাহুদ্বয় বাহু 21 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার। এই যে সমান্তরাল বাহুদ্বয়, বড় বাহুটার মান দেওয়া রয়েছে 21 সেন্টিমিটার আর ছোট বাহুটার মান দেওয়া রয়েছে 14 সেন্টিমিটার। হলো সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য। আমাকে কি বের করতে বলছে? সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত। এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত সেটা আমাকে বের করতে হবে। এটা বের করতে গেলে আমাকে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল জানতে হবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি সেটা যদি আমরা জানি, তাহলে সহজেই কি এই অ্যান্সারটা আমরা করতে পারবো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মনে রাখবে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু হাইট। তাহলে ক্ষেত্রফল তো আমাদের প্রোভাইডেড, ক্ষেত্রফলের মান কত? 875। তাহলে মানটা বসিয়ে দাও এখানে, 875 ইকুয়াল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে সমান্তরাল বাহু কি রয়েছে 14 আর 21, তাদের যোগফল 4 একে 5 2 একে 3, তার মানে 35 ইন্টু হাইট। এই হাইটটাই আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। হাইটের মান দেওয়া নেই, আমরা এখানে সমাধান করে হাইটের মান বের করবো। এবার কাটাকাটি করো, 5 দিয়ে কাটাকাটি বা 7 দিয়ে কাটাকাটি করি। 7 কে 7, 8 থেকে 7 বিয়োগ করলে 1, 17, 7 দোকানে 14, 3 35, 5 7 35। 7 দিয়ে কাটলাম, 5 7 35, 5 দিয়ে আবার কাটাকাটি যায়, 5 25 125। তাহলে এইচ এর মান কত বাড়াবে? কোনাকুনি গুণ করলে 25 দোকানে 50। তাহলে 50 ইজ দি কারেক্ট অ্যান্সার। 50 কি হবে? 50 সেন্টিমিটার। তোমরা পরীক্ষার সময় কিন্তু একক সম্পর্কে সাবধান হবে, কারণ এককের কিন্তু গন্ডগোল দেওয়া থাকে এবং একক অ্যাডজাস্ট করে তখন আমাকে কি করতে হবে? অঙ্ক করতে হবে। তার মানে সঠিক অ্যান্সার হলো অপশন 2। যদি একটি সংখ্যা এবং তার অনন্যকের যোগফল 4 হয়, তবে তাদের বর্গের যোগফল কত? তাহলে একটি সংখ্যা আমি x ধরলাম। তাহলে কোন সংখ্যা তার অনন্যক মানে কি? যে সংখ্যা থাকে তাকে উল্টে দেওয়া, যেমন 2/5। এর অনন্য কি হবে? 5/2। এই উল্টে দেওয়া, তার মানে x রয়েছে, x এর অনন্য কি হবে? 1/x। এদের যোগফল কত প্রোভাইডেড? 4। মানে আমি বলতেই পারি x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 4। এবার তাদের কি বের করতে বলছে? তাদের বর্গের যোগফল, তার মানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর ভ্যালু কত? এটাই অঙ্ক। আসলে একটা বীজগণিত অঙ্কই এখানে দেওয়া। তার মানে এটা কিসের ফর্মুলা যাচ্ছে? a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা কি? a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। x x চলে গেল, x প্লাস 1/x এর মান তো দেওয়া রয়েছে 4, মানটা পুট করো। 4 এর স্কয়ার কত? 16 বিয়োগ 2, তাহলে 14 ইজ দি কারেক্ট অ্যান্সার। তার মানে অপশন 3। নিচে কি দেওয়া রয়েছে? 1 -2 +3 -4 +5 -6 ডট ডট থেকে 100 পর্যন্ত পদের অভিব্যক্তির মান, মানে কি টোটাল যে পদ তাদের কি সমষ্টি আমাকে আলটিমেটলি বের করতে বলেছে। তাহলে কিভাবে হবে দেখো, একটু প্যাটার্নটার দিকে নজর রাখো তো। 1 -2 +3 -4 +5 -6, দুটো করে টার্ম নাও। এই দুটো টার্ম ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? -1। এই দুটো টার্ম ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? -1। এই দুটো টার্ম ক্যালকুলেশন করলে কত পাবো? -1। আলটিমেটলি দেখা যায় দুটো টার্ম মিলেই আমাদের অ্যান্সার কি হয়? -1 আসছে। তাহলে 100টি টার্ম আছে, তাহলে এরকম 100টি টার্ম যোগ করলে আমাদের কত যাবে? 50টা এরকম -1 পাওয়া যাবে। তাহলে 50 ইন্টু -1, তাহলে কত হবে? -50। তাহলে -50 ইজ দি কারেক্ট অ্যান্সার। তার মানে অপশন 1। পরেরটা একটা অনুপাতের অঙ্ক দেওয়া রয়েছে, p/q ইকুয়াল টু r/s ইকুয়াল টু t/u ইকুয়াল টু 2/5। তাহলে এই যে একটা মান দেওয়া রয়েছে, এর মান কত? ডাইরেক্ট এই টাইপের অঙ্কতে তোমরা মানটা পুট করে দাও। তাহলে উপরে কি রয়েছে? 4p প্লাস 3r প্লাস 70। তাহলে 4p এর মান পুট করো। তাহলে 4p এর মান কত? p এর মান দেখো উপরে কি রয়েছে? p r আর t। তাহলে p এর মান যা, r এর মানও যা, t এর মানও তা, সেটা কি? 2। তাহলে p এর মান 2, তাহলে 4 দোকানে 8 একবারে লিখতে পারতাম। তারপরটাতে কত? 2।
তার মানে 3 দোকানে 6, 7 দোকানে 14। আর এবার নিচে কিউ মান কত দেওয়া রয়েছে 5, তাহলে 4 5 কত 20, 3 5 কত 15, এস এর মান 5 আর ইউর মানও 5, 5 7 35। এটা ক্যালকুলেশন করে আমাকে অনুপাত বের করতে হবে। তাহলে 4 দোকানে 8, 8 6 কত 14, 14 14 কত 28, তাহলে উপরে 28 হলো, নিচে কত 35 আর 5 40, 50 2 70, নিচে হবে 70। এবার কাটাকাটি করো, 4 7 28, 7 10 70, 2 দোকানে 4, 5 দোকানে 10, তার মানে আমাদের 2:5 হবে কারেক্ট অ্যান্সার, অপশন 3। একটি ঘনকের দৈর্ঘ্য 8 সেমি হয়, ঘনকের প্রস্থ ও তার দৈর্ঘ্যের দ্বিগুণ, ঘনকের উচ্চতা তার দৈর্ঘ্যের অর্ধেক হলে তার মোট বস্তুতলের ক্ষেত্রফল কত? আসলে এখানে ঘনক বলেছে, ঘনক আর ঘনক আর কি আয়ত ঘনক দুটোই কি মেইনলি সেম, খালি পার্থক্য কি ঘনকের কি সবগুলা বাহু সমান মানে লুট ছক্কার মতো, কিন্তু আয়ত ঘনক কি ইটের মতো দেখতে, এটাই মেইনলি, কিন্তু ফর্মুলা পাই কি একই টাইপের। তাহলে ঘনকের দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত, লেন্থ দেওয়া রয়েছে 8, ঘনকের প্রস্থ তার দৈর্ঘ্যের দ্বিগুণ। আচ্ছা প্রস্থটা কি বলেছে দৈর্ঘ্যের দ্বিগুণ, আমাদের দৈর্ঘ্য কত 8, তাহলে প্রস্থ কত হবে 8 দোকানে 16 কন্ডিশন অনুযায়ী। নেক্সট কন্ডিশন কি ঘনকের উচ্চতা তার দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে ঘনকের উচ্চতা তার দৈর্ঘ্যের অর্ধেক, ঘনকের দৈর্ঘ্য কত 8, তার উচ্চতা কি তার অর্ধেক, তাহলে 8 এর অর্ধেক কত 4, বাস। এবার আমাকে বলেছে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখো ঘনক তো বলেছে, কিন্তু দেখো তিনটা বাহু পেলাম, এটাকে আমি এ বলে ডিনোট করি, এটাকে বি, এটাকে সি, এ বি সি, মানে উপরটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, পরেরটা কি উচ্চতা। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমাকে জানতে হবে। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 2 ইন্টু এ বি বিসি প্লাস সিএ, এটা হলো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা। এটা আসলে আয়তঘনের ফর্মুলা, যেহেতু তিনটা বাহু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে আলাদা আলাদা, এই জন্য ফর্মুলাটা 2 ইন্টু বি। যদি প্রপার ঘনক বলতো একদম, তাহলে ঘনকের যে আমরা জানি কি সব বাহু সমান, তখন ফর্মুলাটা কি হতো আলটিমেটলি 6a স্কয়ার। তাহলে দেখো 2 এর মান কত, এ মানে লেন্থ, এর মান হলো 8, আর বি মানে কি ব্রেথ 16, তাহলে 8 16 কত 6 8 48 এর 8, 8 4 কত 12, 128। বি ইন্টু সি, বি মানে ব্রেথ আর সি মানে হাইট, 4 16 64 প্লাস সি ইন্টু এ, সি মানে কি হাইট আর এ মানে হলো লেন্থ, 4 8 32। এটাকে ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার। তাহলে 2 থাক, যোগ করো, 4 2 6, 8 6 কত 14, 4 2 6 8 6 14, হাতের কত 1, 6 3 9, 12 9 21 আর একে 22, তাহলে 224 কে 2 দিয়ে গুণ করলে হবে আমাদের 448, তাহলে 448 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, তার মানে অপশন 1। এক ব্যক্তি তার প্রতিটি কলম 80 টাকা দরে 80টি কলম কিনলেন, তিনি 20% ক্ষতিতে 40টি কলম বিক্রি করেন। যদি তার অর্জিত লাভ সমস্ত কলমের ওপর 20% হয়, তাহলে বাকি 40টি কলমের ওপর অর্জিত লাভের শতাংশ কত? এটা আমরা এলিগেশন প্রসিডিউর করব। তাহলে 80টি কলম, তাহলে দুটো এলিগেশন পদ্ধতি, ফার্স্ট পার্ট এই যে সেকেন্ড পার্ট। 80টি কলমের মধ্যে প্রথম 40টি মানে অর্ধেক, 40টি মানে অর্ধেক, অর্ধেক কততে 20% ক্ষতিতে, তার মানে এটা হলো কি 20% লস। তাহলে মাইনাস চিহ্ন দিয়ে ডিনোট করে দিলাম, এটা 20% লস হলো, এই জন্য মাইনাস চিহ্ন। অপর অংশে কিন্তু দেওয়া নেই, থাক ফাঁকা রাখলাম। ওভারঅল কি হয়, তার অর্জিত লাভ কি সমস্ত কলমের 20%, মোট লাভ কি সমস্ত কলমের 20%, তাহলে ওভারঅল লাভ কত 20%। লাভের জন্য এখানে আমরা প্লাস চিহ্ন দিলাম। তাহলে ওভারঅল কি হয় লাভ হয়, একটা পার্টে কি হয় লস হয়, তাহলে ওভারঅল লাভ করতে গেলে এই পার্টে তাহলে কি হবে, অবশ্যই তাকে কি 2 নম্বর পার্টে লাভ করতে হবে। লাভ করলো আমি ধরলাম x%, এই x% মানই আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে যদি এলিগেশন প্রসিডিউর ইউজ করি, তাহলে কি করতে হবে, আমাকে বিয়োগ করতে হবে। তাহলে x এর থেকে 20 বিয়োগ, তাহলে কত হয় x - 20, 20 থেকে 20 তাহলে কত হবে 40, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল একবারে, তাই 40। এটা আসলে কি, এটা আসলে কোয়ান্টিটির অনুপাত। অনুপাত কত ছিল 40টি কলম, আবার কি বাকি 40, তার মানে কি অনুপাত করলে কি হবে 1:1, তাহলে এটার মান কত দেওয়া রয়েছে 1:1, বাস। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না x - 20/40, একই রকম ভাবে অনুপাতের কি এটার উপরে যাবে 1, এটার নিচে যাবে 1, বাস। এবার দেখো x - 20 = 40, তাহলে x = কত 60%, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কত 60%, তাহলে অপশন 1 হবে আমাদের সঠিক অ্যান্সার।
একজন ব্যক্তি 25% লাভে গম বিক্রি করেন, যদি তিনি এর বিক্রয় মূল্য কমিয়ে 40, তারপর তিনি 25% ক্ষতি ভোগ করেন, তবে গমের প্রাথমিক বিক্রয় মূল্য কত তা আমাকে নির্ণয় করতে বলছে। বিক্রয় মূল্য, কিন্তু কোশ্চেন ভালো করে এখানে ক্রয় মূল্য বলা থাকতে পারে। তাহলে একটি অংশে কি 25% লাভ করেছে, 25% গেল, তারপরে বিক্রয় মূল্য কমিয়ে কত করলো, 40, বিক্রয় মূল্য কমিয়ে দিল, তারপর তাতে কি করে 25% ক্ষতি লাভ করে, তাহলে বলছে তার বিক্রয় মূল্য কত। আমি ধরে নিলাম ক্রয় মূল্য 100 টাকা, তাহলে একটি অংশে প্রথমবার কি করে 25% লাভ করে, তাহলে এখান থেকে বিক্রয় মূল্য তাহলে কত হবে 125। নেক্সট অংশে কি করে 25% লস করে, তাহলে বিক্রয় মূল্য কত হবে 75। এই দুটোর ডিফারেন্স কত দেওয়া রয়েছে, এই যে 40 কম হয় বিক্রয় মূল্য, তার মানে এই দুটোর ডিফারেন্স দেওয়া, তাই ডিফারেন্স মানে বিয়োগ করতে হবে। তাহলে 5 থেকে 5 বিয়োগ করো, 12 থেকে 7 বিয়োগ করো 5, এই 50 এর ভ্যালু হলো 40। তাহলে 1 এর ভ্যালু কত, 40/50। এবার কার মান বের করবো আমরা, 100। তাহলে এই যে 100 এর মান বের করবো, 100 আমাদের কি সিপি, তাহলে সিপি কত 80 টাকা। কিন্তু আমাকে প্রশ্নে ফাইন্ড আউট করছে বিক্রয় মূল্য কত, তাহলে বিক্রয় মূল্য কিভাবে বের করবো, দেখো কত পার্সেন্ট লাভ করে ব্যক্তি, 25% লাভ করে, তার মানে ক্রয় মূল্য যদি 80 হয় তাহলে কি হবে, বিক্রয় মূল্য কি প্রাথমিক বলছে, গমের প্রাথমিক মূল্য, প্রাথমিক তার মানে কি প্রথমেরটা নিতে হবে, তাহলে 25% লাভ, তার মানে 125/100। কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য কাটা, 2 দিয়ে 4 দোকানে 8, 5 দোকানের 1 10, 5 25 100, 4 25 100, তাহলে 100 হবে আমাদের সঠিক অ্যান্সার, মানে অপশন 4। 30 জন শিক্ষার্থীর গড় বয়স 15 বছর, গড় বয়স হিসাব করতে দেখা গেল একজন শিক্ষার্থীর 9 বছরের পরিবর্তে 15 বছর বয়স ধরা হলো, তবে সঠিক গড় বয়স কত বের করতে বলেছে। 30 জন ছাত্র ছিল, 30 জনের এভারেজ বয়স কত 15। এবার ঘটনা কি ঘটলো, একজন শিক্ষার্থী 9 বছরের পরিবর্তে 15 বছর ধরা হলো, আচ্ছা 9 বছরের পরিবর্তে 15 বছর ধরা হলো, আচ্ছা 9 বছর নেওয়ার দরকার ছিল, নিল কি 15 বছর, যেটা পরিবর্তে নেওয়া হয় সেটাকে আমি বিয়োগ করবো, নেওয়ার ফলে এভারেজটা নিশ্চয়ই বাড়তেও পারে কমতেও পারে, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখবো এভারেজটা কত বাড়লো বা কত কমলো। তাহলে টোটাল ক্যান্ডিডেট কত ছিল 30 জন, 30 দিয়ে ভাগ করতে হবে, এখানে বোঝা যাবে এভারেজটা কত বৃদ্ধি পেল বা কত হ্রাস পেল। 15 থেকে 9 বিয়োগ করলে 6 -6, এখানে কত 30। এখন 2 দিয়ে কাটাকাটি করো, 3 দোকানে 3 দিয়ে কাটাকাটি করি, সরি 3 দোকানে 6, 3 10 30, তার মানে -0.2। তার মানে মাইনাস আসার অর্থ এই যে, তার মানে কি এভারেজটা, প্রকৃত এভারেজটা কি এখান থেকে কি করতে হবে 0.2 বিয়োগ করতে হবে, যদি প্লাস আসতো তাহলে আমি কি করতাম যোগ করতাম, তাহলে প্রকৃত সঠিক গড় কি হবে 15 - 0.2। তাহলে আমাদের অপশন কত হবে 14.8, তার মানে অপশন 4 হবে আমাদের সঠিক অ্যান্সার। একটি ত্রিভুজের ক্ষেত্রফল খুঁজুন যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 13 ইঞ্চি, 15 ইঞ্চি, 14 ইঞ্চি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের 3টা বাহু দেওয়া থাকবে, 3টা বাহু অসমান থাকবে, তখন একটা ফর্মুলা রয়েছে। আর এটা করার আগে তোমরা দেখবে এটা কি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজ কিভাবে চেক করবো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি অতিভুজ স্কয়ার। লম্ব কত 13, ভূমি কত 15, এর স্কয়ার করে যোগ করলে কত হয় 169 এর 9, আর 15 স্কয়ারে 5 9 5 14, 14 স্কয়ার কত 196। মিলছে না, তার মানে এটা সমকোণী ত্রিভুজ না। আর মনে রাখবে একটা ত্রিভুজে যদি 3টা বাহু দেওয়া থাকে তাহলে সবচেয়ে সর্বসম্মত ফর্মুলা কি ত্রিভুজের ক্ষেত্রফল বার করার, √s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এখন প্রশ্ন হলো এখানে s টা কি, এটা তো এরিয়ার ফর্মুলা, s মানে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা কত, অর্ধ পরিসীমা কি, পরিসীমা মানে কি ত্রিভুজের 3টা বাহুর যোগফল, 3টা বাহু যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে সেটাই অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমার মানটা আগে আমরা বের করে নিই, তাহলে s এবং অর্ধ পরিসীমা তাহলে যোগ করতে হবে। 5 4 কত 9, 9 আর 5 4 9, আর 3 কত 12, 12 2 হাতের হলো 1, 1 2 3 একে 4, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে কত হয় 21 হলো অর্ধ পরিসীমা। এখন মানটা এখানে পুশ করে, a b c হলো 3টা বাহু, a হলো 13, b হলো 15, আর c হলো 14। তাহলে এরিয়া কত হবে √s ইনটু s এর মান 21, s মাইনাস a 21 মাইনাস 13 মানে হলো 8, s মাইনাস b 21 মাইনাস 15 হলো 6, 21 মাইনাস 14 হলো 7। এটা ক্যালকুলেশন। তাহলে 21 কে আমরা কি লিখতে পারি 7 ইনটু 3, 8 কে কি লিখতে পারি 4 ইনটু কত 2,
আর 6 কে 3 ইন্টু 2 ইন্টু 7। এবার ক্যালকুলেশন করো, দুটো তুলে রাখলে একটা বেরোবে, এই দুটো 7 রয়েছে, একটা 7, দুটো 3 তাহলে একটা 3, আর 4 বর্গমূল করাই যায় একবারে 2, আর দুটো 2 তাই 2 দোকানে 4, 3 4 12, 7 12 84, তাহলে 84 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে অপশন 1। চিহ্নিত মূল্যে 2/5 বিক্রয় মূল্যে 5/8 এর সমান হলে ডিসকাউন্ট কত, ছাড় কত আমাকে বের করতে হবে। চিহ্নিত মূল্য মার্ক প্রাইস, তাহলে মার্ক প্রাইসের 2/5 ইকুয়াল টু কি সেলিং প্রাইসের 5/8 এর সমান। তাহলে এখানে দুটো রেশিও আগে বের করে দিই, মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও। তাহলে 5 5 25, আর দোকানে 16, তাহলে মার্ক প্রাইস হলো 15, সেলিং প্রাইস হলো 16। তাহলে ডিসকাউন্টটা কত, তুমি যে মার্ক প্রাইস মানে যে দাম লেখা থাকে, কোন একটা জিনিসের দাম লেখা রইলো 25, আর সেখানে সেটা বিক্রয় করা হলো 16 টাকায়, তার মানে ডিসকাউন্ট কত দিল বিয়োগ করতে হবে, 25 থেকে 16 বিয়োগ করলে 9। আর ডিসকাউন্টের হার মানে ছাড়ের হার কার উপর বের করতে হয় আমাদের, মার্ক প্রাইসের উপর। মার্ক প্রাইস কত 25 ইনটু 4 25 100, 4 9 36, মানে 36%। অপশন 3 হবে আমাদের সঠিক অ্যান্সার। রজনীশ একটি ব্যাংক থেকে 1500 টাকা ধার নেয় এবং দুইটি সমান বার্ষিক কিস্তিতে সুদের সাথে পুরো অর্থ পরিশোধ করে। প্রথম কিস্তিতে রজনীশ ব্যাংক থেকে ধার নেওয়ার 1 বছর পরে দিয়েছিল। যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 40% হয়, তাহলে রজনীশের প্রতিটি কিস্তির মূল্য কত, এটা আমাকে বের করতে হবে। টোটাল কত টাকা ধার নিয়েছিল, 1500 টাকা, সেই টাকা তো শোধ করবে, ইনস্টলমেন্টে শোধ করবে, সেই ইনস্টলমেন্ট যে প্রতিটি ইনস্টলমেন্টের সমান, সেই ইনস্টলমেন্টের মান আমাকে নির্ণয় করতে বলছে। এই জন্য ফর্মুলা রয়েছে, টোটাল ধার লিখবো আমরা এই মাসে। ফর্মুলাটা কি, এটা প্রথম কিস্তি প্রত্যেকটা কিস্তি সমান, প্রথম কিস্তি হলো এক্স, তাহলে ফর্মুলা কি চক্রবৃদ্ধির অঙ্ক, তাহলে প্রথম বছর তাহলে কি পি ইকুয়াল 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, তাহলে 1 প্লাস আর এর মান কত 40 বাই 100, n এখানে ফার্স্ট ক্ষেত্রে 1 বসবে, সেকেন্ড ক্ষেত্রে কি সেকেন্ড ইনস্টলমেন্ট কি সেম হবে, এক্সই থাকবে, তাহলে এখানে কত বসবে এবার 2 নম্বর বছর চক্রবৃদ্ধি সুদের, এখানে কি তো 2 বছর 2, বাস এটা ক্যালকুলেশন করে এক্স এর মান বের করলেই আমাদের অ্যান্সার। তাহলে 1500, এটা দেখো কাটাকাটি করলে অনেক ছোট হয়ে যায়, 2 দোকানে 4, 5 দোকানে 10, 5 অক্ষে 5 আর 2 কত 7, তার মানে হবে 5x, এই 5টা উপরে উঠলো আর এই নিচে আসলো কত 7। একই রকম ভাবে এটা কাটাকাটি করো, 2 দোকানে 4, 5 দোকানে 10, 5 অক্ষে 5, একে 2 কত 7, তার উপরে যাবে কত 5, 5 5 আর স্কয়ার রয়েছে তাই 25 হলো 25x, আর নিচে 7 আসবে স্কয়ারের জন্য 49, 7 এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। 1500, তাহলে 7 আর 49 লসাগু করলে কত হয় আমাদের 49, 7 7 49, 5 7 কত 35x প্লাস 25x। 1500, 35 আর 25 যোগ করো, 5 5 10, 3 2 5 1 6, 60x 49। এবার কাটাকাটি, এই শূন্য এই শূন্য কাটা, 6 দিয়ে কাটো, 6 দোকানে 12, 15 12 3, 30, 5 6 30, তার মানে কি x ইকুয়াল টু 25 ইন্টু কত 49, তার মানে এটা অ্যান্সার হবে 1225। দেখি একটু গুণ করে, 9 পজিশন কত 4 পজিশন 100, 9 পজিশন 225, 225 এর 5 হাতে হলো কত 22, 4 পজিশন 100, 100 আর 22 যোগ করলে 122, মানে অপশন 3 হবে সঠিক অ্যান্সার। এ 75,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো এবং বি 80,000 টাকা বিনিয়োগ সহকারে 5 মাস পর ব্যবসায় যোগ দিল, 1 বছর পরে তারা এত টাকা লাভ হলো, তবে এ ও বি এর ভাগ নির্ণয় করো। তার প্রত্যেকে আগে আগে বের করে দেখো, এ কত টাকা ইনভেস্ট করেছিল 75,000 টাকা, আর আমি জানি এর অ্যামাউন্ট হলো 75,000, এবং কি একটি যদি অ্যামাউন্টকে যদি আমরা টাইম দিয়ে গুণ করি, সেটা কিসের অনুপাত তখন বেরিয়ে যাবে, প্রফিটের অনুপাত। তার মানে অ্যামাউন্টকে টাইম দিয়ে গুণ করলে আমরা কি পাই, প্রফিট পাই, সেই প্রফিটের অনুপাতই আমাকে বের করতে হবে কার কার, এ আর বি এর মধ্যে। এ কত টাকা ইনভেস্ট করেছিল ব্যবসায় প্রথমে 75,000, কত মাসের জন্য 12 মাসের জন্য। 5 মাস পর বি আসলো, বি কত টাকা ইনভেস্ট করেছিল 80,000, কয় মাসের জন্য 5 মাস পর, তাহলে 12 থেকে 5 কি করতে হবে আমাকে বিয়োগ করতে হবে, 7 মাস। তাহলে এটা আমাদের কিসের রেশিও এখন বলো, তখন অ্যামাউন্টের সঙ্গে টাইম দিয়ে গুণ করলাম আমরা, তখন এটা প্রফিটের রেশিও। এখন এটা কিসের রেশিও, প্রফিটের রেশিও। আশা করি বোঝা গেল। তাহলে কত ছিল 75,000, 75 1 2 3, 80 1 2 3, ঠিক আছে। এবার কাটাকুটি করতে হবে, এই 3টা শূন্য এই 3টা শূন্য কাটা, 5 দিয়ে কাটাকাটি করো বা 4 দিয়ে করো, 3 4 12, 4 20 কত 80, 5 দিয়ে 5 15 কত 75, 4 5 কত 20, তাহলে 3 15 কত 45, আর 4 7 কত 28।
তাহলে আমাদের এ ও বি এর প্রফিটের রেশিও কত বেরোলো? 45:28। এখন দেখো টোটাল প্রফিট কত ছিল? এত টাকা। তাহলে এখান থেকে এ ও বি এর ভাগা কত, যে কোনো একটা বের করলে আমাদের হবে। কেমন দেখো অপশনগুলো দেখো, প্রত্যেকটার এ কি রয়েছে? আলাদা আলাদা রয়েছে, তাহলে কোনো অসুবিধা নেই। তার মানে আমরা এর মানটা বের করে নিই, তাহলে বি এর মানটা অটোমেটিক হয়ে যাবে। তাহলে এর কত টাকা লাভ হয়েছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এর ভাগা কত? টোটাল লাভ কত ছিল? 408800। এর মধ্যে এ কত হবে? তাহলে টোটালটা যোগ করো, 8 5 13 13 3 4 2 6 কে কত 7, 8 5 13 13 3 4 73, তার মধ্যে এ কত? 45। এবার আমাকে কাটাকাটি করতে হবে। তাহলে 73 দিয়ে এটাকে কাটাকাটি করি। 73 কে 5 দিয়ে দিলে কত হয়? 3 5 15, 5 5 7 35, একে 36, 365। তাহলে 5 দিয়ে দিলে 365, 408 থেকে 365 বিয়োগ করতে হবে। 8 এর থেকে 5 বিয়োগ করলে 3, 10 এর থেকে 6 বিয়োগ করলে 4, 4 4 মিলে গেল মানে 8। তাহলে 3 6 18 আর 6 4 43, 5600। এখন 5600কে আমাকে গুণ করতে হবে 45 দিয়ে, তাহলেই আমাদের অ্যান্সার। 56 কে 45 দিয়ে গুণ করি, পরে শূন্য বসিয়ে দেবো। 5 6 দিয়েছে 0, 5 5 25 আর 3 কত 28 গেল। 4 6 24 4, 4 5 20 আর 2 22, 0 8 4 12 2 2 2 4 5, তাহলে 2520 2520। আর এখানে শুধু 0 রয়েছে, তার মানে আমাদের এটাই হবে এর মান। তাহলে এ কত টাকা পাবে? এত টাকা। দেখো কোন অপশনে রয়েছে? এ 1 নম্বর অপশনে। তাহলে আর কি বি এর মান বের করার দরকার রয়েছে? না, বি এর মানটা আমরা কিভাবে বের করব? 408800 ইন্টু বি এর ভাগা কত 28 আর টোটাল কত 73। আর একটাতেই অ্যান্সার মিলে গেল, আর পরে কোনোটাতেই এরকম অ্যান্সার নেই। দেখো 252000 কোনোটাতেই নেই, তার মানে কি এটাই হবে আমাদের অ্যান্সার। বাট বি এর অ্যান্সারটা ক্যালকুলেশন করে বি এরটা বাড়াবে কত 156800। এইভাবে একটু কি মাথা ঠান্ডা রেখে আমাদের কি অঙ্ক করতে হবে। একটি চাকার ব্যাসার্ধ 14 সেমি, 10 পয়া আবর্তনে চাকা কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে একটা চাকা মানে কি বৃত্তাকার চাকা রয়েছে, এই চাকাটা, এইটা যদি 10 বার আবর্তন করে তাহলে কতটা ডিস্টেন্স যাবে সেটা আমাকে ফাইন্ড আউট করতে বলছে। মানে চাকার কিসের দরকার? পরিধির দরকার। পরিধি মানে কি? এই গোটাটা ঘুরতে ঘুরতেই তো ডিস্টেন্স অতিক্রম করবে, মানে চাকার আমাকে পরিধি বের করতে হবে। তাহলে একবার পাক খেলে কতটা দূরত্ব অতিক্রম করে? এই হলো কি বৃত্তের পরিধি। তাহলে একবার পাক খেলে কতটা দূরত্ব অতিক্রম করে? ফর্মুলা কি? 2 পাই আর, হলো বৃত্তের পরিধি বের করার ফর্মুলা। 2 পায়ের মান কত? 22 বাই কত 7। আর এর মান কত? 14। কাটাকাটি করো, 7 দোকানে 14, 2 দোকানে 4, 4 দোকানে 8, 4 দোকানে 88। তাহলে একবার পাক খেলে 88 সেমি যায়, তাহলে কতবার পাক খাবে? 10 বার। তাহলে কত যাবে? 10 দিয়ে গুণ করো, 880। আশা করি বোঝা গেল। তার মানে অপশন 2 হবে সঠিক অ্যান্সার। 60 টাকা কেজি দরে কত কেজি চাল 42 টাকা কেজি দরে 24 কেজি চালের সাথে মেশালে মিশ্রণটি 56 টাকা পার কেজি দরে বিক্রি করলে 12% লাভ হবে? এই টাইপের অঙ্ক আমরা এলিগেশন সাহায্যে করব। 1 নম্বর পার্ট, 2 নম্বর পার্ট। প্রথম অংশে কত টাকা বিক্রি করলো? 60 টাকা পার কেজি। দ্বিতীয় অংশে কত? 42 টাকা পার কেজি গেল। মিশ্রণটি কত? 56 টাকা পার কেজি। আর 42 টাকা কেজি দরে কত কেজি বিক্রি করে? 24। তার মানে এখানে 24 লিখে রাখো। 42 টাকায় 24 কেজি। আমাকে এখন কি বের করতে বলছে? 12% লাভে 56 টাকা পার কেজি। আচ্ছা, আর 12% লাভে কেজি দরে কত বিক্রি করলে এত হবে। তাহলে এখন দেখো এটা কি দেওয়া রয়েছে? 60 টাকা পার কেজি, প্রথমটার ক্রয় মূল্য। আর এটা কি 56 টাকায় কি করলো? বিক্রি করলো। আর এখান থেকে এটাও আমাদের ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য, আর এখানেও আমাকে ক্রয় মূল্য আনতে হবে। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য আনতে গেলে উপরে কি দিতে হবে? 100, আর 12% লাভ 112 হবে নিচে। 56 দোকানে 112, 2 দিয়ে কাটাকাটি করো 50। তার মানে এখানে আমাদের কি বসবে? আলটিমেটলি 50। এখন অ্যালিগেশন বসবে, মানে এটার সাথে এটা বিয়োগ করতে হবে। 50 থেকে 42 গেলে কত হয়? 8, আর 60 থেকে 50 গেলে কত হবে? 10। এবার কাটাকাটি করে দাও। 2 দিয়ে 4 দোকানে 8, 5 দোকানে 10। কার ভ্যালু দেওয়া রয়েছে? এই যে দ্বিতীয় অংশের। তাহলে মানে কি 5 এর ভ্যালু দেওয়া রয়েছে কত? 24। আমাকে বের করতে হবে চালের ভ্যালু কত। আমি এখানে বলতেই পারি 5 এর ভ্যালু 24। 1 এর ভ্যালু তাহলে কত হবে? 24/5। 4 এর ভ্যালু আমাকে কত বের করতে হবে? 4 4 কত? 16, 4 দোকানে 8, একে কত 9, 96, নিচে কত 5। এবার 2 দিয়ে গুণ করে দিই, 5 দোকানে 10,
6 দোকানে 12, 9 দোকানে 18 কে 19, তাহলে একটা শূন্য 19.2 হবে আমাদের সঠিক অ্যান্সার, তার মানে অপশন 3। বর্ষ শেষের সেলে একজন দোকানদার 45% ছাড় দেয় যদি একজন গ্রাহক বিক্রয়ের সময় এত টাকা প্রদান করেন, তবে তার কৃত শার্টের চিহ্নিত মূল্য কত? চিহ্নিত মূল্য মানে আমাদের মার্ক প্রাইস বের করতে হবে। তাহলে মার্ক প্রাইস আমি ধরে নিলাম 100। কত পার্সেন্ট ছাড় দেয়? 45%। তাহলে সেলিং প্রাইস কত হবে? 100 থেকে 45 বার, তাহলে কত? 10 থেকে 5, 55 সেলিং প্রাইস। আর এখানে কি প্রোভাইডেড? বিক্রয় মূল্য তো দেওয়া রয়েছে 330। আমি তাহলে বলতেই পারি 55 এর ভ্যালু কত? 330। একের ভ্যালু কত? 330 বাই 55। কার মান বের করতে বলছে? শার্টটির চিহ্নিত মূল্য মানে মার্ক প্রাইস, মানে 100 এর ভ্যালু আমাকে বের করতে হবে, তার মানে ইনটু 100। 5 দিয়ে কাটাকাটি, 11 দিয়ে কাটাকাটি করো, 5 11 55, 3 11 33 0, 5 6 30, তার মানে 600 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 600 কোন অপশনে রয়েছে? অপশন 2। পরেরটা কি বলেছে? a প্লাস b এর 20% ইকুয়াল টু a মাইনাস b এর 30% হলে b এর কত শতাংশ a এর সমান? আচ্ছা, তাহলে এটাকে এই টাইপের অঙ্ক জানলে অনুপাত ফর্মে নিয়ে আসো আগে। দেখো এখানে পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজ আউট, এখানে শূন্য, এখানে শূন্য আউট, তাহলে কি পড়ে রইল? a প্লাস b বাই কত? a মাইনাস b। তাহলে আমি কি লিখতে পারি? a মাইনাস b এর সঙ্গে 3 গুণ আর a প্লাস b এর সঙ্গে 2 গুণ। এখান থেকে আমি a বাই b এর মান বের করব। তাহলে a বাই b এর মান কি হবে? উপরের সঙ্গে যোগ করো, তাহলে কত হয়? 3 2 5। যোগ করার ফলে কি হলো? প্লাস b মাইনাস b কাটা গেল, এখন এটা থেকে বিয়োগ করো, বিয়োগ করলে কত হয়? 3 এর থেকে 2 বিয়োগ করলে। এখন প্রশ্নে আসো, b এর কত শতাংশ a এর সমান? তাহলে b 1, তাই জানি না কত শতাংশ, আমি ধরলাম x%, x% মানে x বাই 100 ইকুয়াল টু a এর সমান, তাহলে x এর মান 500। তাহলে কোন অপশনে রয়েছে? অপশন 3। প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করে 6 জন পুলিশ নির্দিষ্ট দিনে একটি প্রাচীর তৈরি করতে পারে, দিনে কত ঘন্টা কাজ করে 12 জন পুলিশ একই দিনে প্রাচীর তৈরি করতে পারবে? দেখো দিনে প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করে 6 জন কি 6 জন পুরুষ নির্দিষ্ট দিনে একটি প্রাচীর তৈরি, আচ্ছা 6 জন পুরুষ এটা কি অঙ্ক? কয়দিনে একটি কাজ করে? 10 ঘন্টায়। তাহলে 6 জন পুরুষ 10 ঘন্টা লাগে, তাহলে একজনের কত লাগবে? একজনের একটু বেশি টাইম লাগবে, 6 ইন্টু কত? 10। 12 জনের কত লাগবে? 6 দোকানে 12, 2 5 দোকানে 10, তাহলে 5 হবে আমাদের সঠিক অ্যান্সার, 5 ঘন্টা। অপশন 2। এটা আসলে ওই কি মানে 6 জনের লাগে 10, একজনের বেশি লাগবে, তাহলে 12 জনের কত? পরেরটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক দেওয়া রয়েছে 2 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু 17 এবং 2 টু দি পাওয়ার x প্লাস 2 মাইনাস 3 টু দি পাওয়ার y প্লাস 1 ইজ ইকুয়াল টু 5, তবে নিচের কোনটি সঠিক? মানে x আর এখান থেকে y এর মান বের করতে হবে। এই টাইপের অঙ্ক দিলে আমরা সবসময় কি করব? অপশন টেস্ট দিয়ে করব। যে কোনো একটা অপশন না প্রথম থেকেই চালু করি। প্রথম অপশনটা x এর মান 1 আর y এর মান 3 এখানে পুট করব। প্রথম ইকুয়েশনে দেখব আমি ক্যালকুলেশন করে 17 আসে কিনা। তাহলে x এর মান 1 পুট করে 2 এর মাথায় কত হবে? 1, তাই 2 অক্ষে 2। 3 এর মাথায় কত হবে? 3, তাই 3 এর মাথায় 3 মানে 3 এর কিউব, 3 এর কিউব কত? 27। যোগ করলে কত হয়? 29, কিন্তু আমাদের আসা উচিত কত? 17, আমাদের আসলো কত? 29। মিললো না, তাহলে এটা আমাদের হবে না, সরি 3 হ্যাঁ 3 এর কিউব 27, তার মানে এটা আমাদের হবে না। পরেরটা চেক করো, x এর মান কত এবার? 3, তাহলে 2 এর কিউব কত? 8, 3 এর কিউব কত? 3 এর কিউব হবে 27, যোগ করলে কত হয়? 35। 35 আসলো, 17 আসতে হবে, কিন্তু আমাদের 35 আসলো, এটা তো আমাদের হবে না। নেক্সট অপশন নিয়ে আমরা চেক করো, x এর মান কত? 3, তাহলে 2 এর মাথায় বসাবো আমরা 3, 3 এর মাথায় বসাবো আমরা এবার 2, তাহলে ক্যালকুলেশন করো, 2 এর কিউব 8, 3 3 9, যোগ করলে কত? 17। আচ্ছা মিলে গেল, তার মানে এটা হতে পারে, এই জন্য কি নেক্সট অপশনটা চেক করে নেওয়া জরুরি তখন যখন মিলবে একটা। তাহলে x ইকুয়াল টু 3 পুট করো, তাহলে 2 এর মাথায় কত? 3 আর 2 কত? 5, 2 টু দি পাওয়ার 5 মানে 32, আর y এর মান 2 পুট করো, তাহলে 2 একে 3, 3 এর কিউব কত? 27, 32 মাইনাস 27 করলে আমাদের কত? 5। আর সেকেন্ডেরটাও মিলে গেল, তার মানে আমাদের সঠিক অ্যান্সার অপশন 3, আর অপশন 4 আমাদের চেক করার দরকার নেই। একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 10 সেমি এবং উচ্চতা 20 সেমি হলে একটি সিলিন্ডারের আয়তন কত? সিলিন্ডার মানে একদম চৌআকৃতি ফিগার। সিলিন্ডারের আয়তনের ফর্মুলা কি সেটা তোমাকে জানতে হবে। আয়তনের ফর্মুলা v ইকুয়াল টু কি? পাই আর স্কয়ার ইস। পায়ের মান কত দেওয়া রয়েছে? 3.14। যখন কোন প্রশ্নের মধ্যে এরকম পায়ের মান দেওয়া থাকবে তোমাকে পায়ের মান 3, এটা দিয়ে কি কাজ করতে হবে। আমরা 22/7 কিন্তু তখন বসো, 22/7 কি
দশমিক ভ্যালু কত 3.14। আর এর মান কত 10, তাহলে 10 10 কত হবে 100। এইচ এর মান কত 20। এখান থেকে যদি এটা দশমিকটা তুলে দেই আমরা, দশমিকের জন্য একটা এক দুটো শূন্য, এই যে কাটাকাটি গেল, 314 কে 2 দিয়ে গুণ করো তাহলে কত হবে 628, তার পাশে একটা শূন্য মানে 6280 এত কি সেন্টিমিটার কিউব। তাহলে কোন অপশন, অপশন 1 হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে নেক্সট অঙ্কে আসছি। যদি 4 অঙ্কের সংখ্যা 463y 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে y এর মান নির্ণয় করো। দেখো সবচেয়ে সহজ পদ্ধতি কি, এটাকে তুমি ভাগ করো 7 কে এই সংখ্যাটা দিয়ে, মানে কি 463y একে 7 দিয়ে ভাগ করো। ভাগ করলে কি হয় 6 7 কত 42, 6 থেকে 2 বিয়োগ করলে কত 4 43, 6 7 কত 42, 2 1। এখন y এর মান বসবে এখানে, এখানে একটা সংখ্যা আমাকে বসাইতে হবে না, y কে কেটে নিয়ে আসলাম, তার মানে এখানে একটা সংখ্যা বসাতে হবে। এখানে কি বসালে পরে সর্বনিম্ন 7 দিয়ে ভাগ করে মিলবে, দেখো এখানে 4 বসালে পরে মিলবে, 4 বসাই তাহলে কত 7 দোকানে 14। কি বসানো লাগলো সর্বনিম্ন 4, তাছাড়া আর কোনোটা হবে হবে না, 6 3 5 একটা তো নেই, তাহলে অপশন 1 হবে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বোঝা গেল। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে আমরা এইভাবে করব, আর এটা আমরা মুখোমুখি করতে পারি, ভাগ দিয়ে করে বুঝিয়ে দিলাম, এটা সহজে বোঝানো যায়। এই ছিল আমাদের অঙ্ক। এই অঙ্কগুলি আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তোমরা এই অঙ্কগুলি প্র্যাকটিস করো, এবং তোমরা যারা এই প্র্যাকটিসটা দেখলে তারা অবশ্যই তোমাদের একটা প্রিপারেশন কি যাচাই করে নিতে পারবে যে তোমরা কতটুকু প্রিপারেশন করেছো। তবে আজকে ক্লাস সংক্রান্ত যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। তবে আজকে ক্লাস এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।